আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব ৩৫৮ যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের, যাহা মিথ্যা বলল হামাস। ভিউয়ার্স, এ বিষয়ে থাকবে সম্পূর্ণ প্রতিবেদন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। গাজায় যুদ্ধবিরতিতে চাপ প্রয়োগে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আরও জানিয়ে দিব এবার ইহুদিবাদ গোটা মানবতার জন্য বিপদ, বললেন ইয়েমেনের আনসারুল্লাহ মহাসচিব। আরও থাকবে শীঘ্রই ইউক্রেনের পতন হতে পারে, যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। থাকছে পলিটিকো প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, বিদ্যুৎবিহীন ১০ লাখ মানুষ। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ইস্যুতে নিউ ইয়র্ক টাইমসের ধোঁকাবাজি, ইরানি সাংবাদিকের প্রতিবাদ। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার নিকটস্থ বন্ধুদের কাছে এবং শোনার সুযোগ করে দিন। এবং এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ৩৫৮ যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের, যা বলল হামাস। আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়ে হামাস কমান্ডার সহ বেশ কয়েকজনকে আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই দাবিকে ডাহা মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়েছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির এক মুখপাত্র ইসরায়েলের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশে না করা ওই হামাস নেতা শুক্রবার বলেছেন এমন ঘটনা ঘটেনি। এর আগে ৩৫৮ হামাস যোদ্ধাকে শিফা হাসপাতাল থেকে আটকের দাবি করে ইসরায়েল তাদের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। আল জাজিরাকে হামাসের ওই সূত্র জানিয়েছে আটকের ঘটনাটি মোটেও সঠিক নয়। ইসরায়েল গাজার বাসিন্দাদের মানসিকভাবে পরাজিত করতেই যুদ্ধের এই কৌশল বেছে নিয়েছে। হামাসের ওই নেতা বলেছেন, ওই ছবিতে যাদের দেখানো হয়েছে তাদের অনেকেই এখনো গাজাতে অবস্থান করছেন, আর হাসপাতালটির অনেক চিকিৎসককে তারা হামাস যোদ্ধা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে এরই মধ্যে প্রায় ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকও আছেন। কয়েকদিন ধরেই আল শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে স্নাইপার ও হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। ২০২৩ সালের নভেম্বরেও হাসপাতালটিতে একই ধরনের অভিযান চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতিতে চাপ প্রয়োগে ইসরায়েলে ব্লিংকন। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে চাপ প্রয়োগ করতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। শুক্রবারের প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও মিশর সফরে গিয়েছিলেন তিনি। এদিকে হুরিয়াত ডেলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে গাজায় মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে ইসরায়েলের উপর চাপ বাড়বে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব দিয়েছিল দেশটি। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, প্রায় ৬ সপ্তাহের দীর্ঘ তাৎক্ষণিক ও কার্যকর যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেবে। খসড়া প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হওয়া আলোচনাকে সমর্থন করা হয়েছে। এতে স্থায়ী শক্তি, শান্তির প্রচেষ্টা এ লক্ষ্যে জোরদার করতে যুদ্ধবিরতির সময়সীমা ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। ইহুদিবাদ গোটা মানবতার জন্য বিপদ, বললেন ইয়েমেনের আনসারুল্লাহ মহাসচিব। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন, গাজা ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা পূর্ব পরিকল্পিত। প্রতিনিয়ত সেখানে ইসরায়েলের চরম বর্বরতা প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাতে তিনি আরও বলেছেন, ইসরায়েলের হত্যা নৃশংসতার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা এবং এই নীতির কারণে আমেরিকার নৈতিক অবক্ষয়ের বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। মানবতার বিরুদ্ধে তাদের অবস্থানও এখন সবার কাছে স্পষ্ট। ইহুদিবাদীদের গোটা মানবতার জন্য বিপদ হিসেবে উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহর মহাসচিব বলেন, যারা ইহুদিবাদী নেতাদের তাদেরকে এমনভাবে ছোটবেলা থেকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মুসলমান হত্যার জন্য মরিয়া হয়ে ওঠে থাকে। মজলুম ফিলিস্তিনি জাতির প্রতি ইয়েমেনের সরকার ও জনগণের সমর্থনের প্রতি ইঙ্গিত করে আনসারুল্লাহ নেতা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার সমর্থনে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ পর্যন্ত ৪৭৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন
সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরে নিরুপায় মুসলিম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গাজা ইসরায়েলি হামলায় পর্যন্ত ৩২,০০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৭৪,০০০ আহত হয়েছেন। ১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল। শীঘ্রই ইউক্রেনের পতন হতে পারে বলছে পলিটিকো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মনে করেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অল্প সময়ের মধ্যে রুশ সেনারা পরাজিত করতে পারে। পলিটিকোর ফরাসি সংস্কার গতকাল এই খবর জানিয়েছে। খবর অনুসারে সংবাদ মাধ্যমটির প্লেবুক বিভাগ প্রেসিডেন্টের দলের বেশ কয়েকজন সদস্যদের সাথে কথা বলেছে। তার আগের সন্ধ্যায় এলইসি প্রাসাদে একটি ওয়ার্কিং ডিনারের অংশ নিয়েছে। অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনা হয় আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন নিয়ে। তবে সেখানে উঠে আসে ইউক্রেন সংঘাতের বিষয়টিও। ম্যাক্রো উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানায় ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে। রুশ গণমাধ্যম আরটিআর খবরে বলা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের পক্ষে লড়াইরত বেশ কয়েকজন ফরাসি নাগরিক নিহত হয়। ম্যাক্রন ইউক্রেন সম্পর্কে তার জ্বালাময় বক্তব্য জোরদার করেছেন। ফেব্রুয়ারি শেষের দিকে প্যারিসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের এক বৈঠকে তিনি ইউক্রেনে ন্যাটোর হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, বিদ্যুৎবিহীন ১০ লাখ মানুষ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার সকালে দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইউক্রেন জানিয়েছে শুক্রবারের সকালের হামলায় ব্যবহার করা হয়েছে ৬০টিরও বেশি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র। এই হামলায় লক্ষ্য করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, হাইড্রো ইলেকট্রিক ড্যাম এবং আবাসিক ভবন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার চালানো নতুন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কার্কিভের বাসিন্দারা। এই অঞ্চলে ৭ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন ওডেশা এবং দিনিপ্রভোটভস্কের ৪ লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পোলটাভা অঞ্চলের ১,১০,০০০ মানুষ। রুশ সেনাদের হামলার পর মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওটি শিরোনামে তারা লিখেছে, গতরাতে রাশিয়া ইউক্রেনে ৬০টিরও বেশি শহীদ ড্রোন এবং বিভিন্ন ধরনের প্রায় ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। রাশিয়ার সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য হল ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। এছাড়া ইউক্রেনের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রনিক বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক ভবনে হামলা চালিয়েছে তারা। আমাদের নাগরিক এবং অবকাঠামোকে ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এই রাশিয়ান সন্ত্রাসীকে বিশ্ববাসীর থামাতে হবে, যোগ করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে ইউক্রেনের রাষ্ট্রীয় হাইড্রো পাওয়ার সংস্থা জানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দেশের সবচেয়ে বড় ড্যামে, যা ঝাপোরিঝিয়াতে অবস্থিত। তবে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও ড্যামটিতে কোনো ফাটলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। গাজা ইস্যুতে নিউ ইয়র্ক টাইমসের ধোঁকাবাজি, ইরানি সাংবাদিকের প্রতিবাদ। গাজার খবর প্রকাশের ক্ষেত্রে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের ধোঁকাবাজির সমালোচনা করেছেন ইরানের প্রখ্যাত সাংবাদিক ইলহান আবেদিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে তিনি লিখেছেন, নিউ ইয়র্ক টাইমসের ছবিসহ শিরোনাম কেন আরও গাজায় সাহায্য পৌঁছায় না। তাদের ছবি ও শিরোনাম দেখে বোঝার উপায় নেই যে গাজা অবরুদ্ধ এবং সেখানে সাহায্য পৌঁছানোটাকে কতটা কঠিন করে রাখা হয়েছে। কেউ যদি পুরো খবরটি না পড়ে শুধুমাত্র শিরোনামটি দেখে, তাহলে সেই পাঠক গাজা পরিস্থিতির জন্য এর মূল হোতা ইসরায়েলকে খুব কমই দোষারোপ করবে। দেখুন কিভাবে তারা শব্দ নিয়ে খেলা করার মাধ্যমে পুরো নেগেটিভ ও বিষয়টিকে পরিবর্তন করে দিচ্ছে। অবশ্য এবারই প্রথম নয় যে পশ্চিমা মিডিয়া গাজাবাসীর অসহায়ত্ব এবং ইসরায়েলি বর্বরতা আড়াল করতে খবর প্রকাশের ক্ষেত্রে ধোঁকাবাজির আশ্রয় নিল। তারা সবসময় এই কাজটি করে এসেছে। অবশ্য গাজায় চলমান গণহত্যা ও নৃশংসতা এমন বিষয় যা এখন কোনোভাবেই আড়াল করা সম্ভব নয়। এখানে যা ঘটেছে তা গোটা বিশ্বের সামনেই ঘটেছে।